প্রকার আইবিএস আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে, এবং এটা সাফার আমরা হচ্ছি। তো আসলে এটা হওয়ার পিছনে আসলে কারণটা কি, এই কারণগুলো বলবো, আমরা সমাধান বলবো, এবং আইবিএস আসলে কত ধরনের হতে পারে, কোন ক্যাটাগরিতে আপনি আক্রান্ত, এই বিষয়টাও নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো আশা করছি যারা আজকে লাইভটা এ টু জেড দেখবেন, তাদের ভিতর থেকে আসলে আইবিএস কি কারণে হয়েছে এবং আপনার ভিতরে এই কারণগুলো আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনি নিজেও কিন্তু উপলব্ধি করতে পারবেন, এবং আপনার জায়গা থেকে আপনি নিজেও কিন্তু বুঝবেন যে আসলে আইবিএসটা আমার এই কারণে হয়েছে, এবং সমাধানটা কিন্তু আপনি ঘরোয়া উপায়ে কিভাবে আপনি আইবিএস থেকে ভালো হবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের বলে দেবো ইনশাল্লাহ। তো দেখেন যে আইবিএস, ইরিটেবল বাউল সিম্পটম, এটা পেটের একটা বিরক্তিকর কিন্তু লক্ষণের সমষ্টিকে মূলত আইবিএস বলা হয়। তো এই আইবিএস যখন হয়ে যায়, আমাদের হজম প্রবলেমটা যখন হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরেও দেখেন যে আমাদের বিভিন্ন রকম পরীক্ষা করায়, পরীক্ষা করার পরেও আমাদের কোনো ধরনের কিন্তু সেখানে কিন্তু মানে স্ট্রাকচারগত কোনো পরিবর্তন কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ আপনার পেটের ভিতরে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার পাওয়া যায় না। তো এই যে পেটের ভিতরে কোনো ধরনের সমস্যা না পাওয়ার পরেও আসলে আমাদের হজম প্রক্রিয়াটা অনেক জটিল থেকে জটিলতর হয়ে থাকে, এবং এই জটিলতম যে বিষয়টা, এটা রিকভারি করার জন্য, এখান থেকে ভালো হওয়ার জন্য, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য, এখান থেকে একটু আরামে থাকার জন্য আমরা কত কালি কালি টাকা কিন্তু খরচ করি, লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ করি। আমরা এক মেডিকেল থেকে আরেক মেডিকেল, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক এক দেশ থেকে অন্য একটা দেশ, এভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু আইবিএস থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু চেষ্টা করি, কিন্তু ফলস্বরূপ যেটা হয়, এটা কিন্তু আরো জটিল থেকে জটিল কিন্তু হয়ে যায়। তাহলে এই বিষয়টা মূলত আমরা বলছি যে আইবিএস, অর্থাৎ আপনার পেটে কোনো ধরনের কোনো ক্ষত থাকবে না, ঘা থাকবে না, কোনো ধরনের সমস্যা আপনার পাবে না, হ্যাঁ, অথচ আপনার হজমজনিত প্রবলেমটা কিন্তু আপনার হয়ে থাকবে। তো এগুলো হওয়ার পিছনে মূলটা দেখেন যে আপনার এটা কারণটা কি। এই যে সম্ভাব্য কিছু কারণ থাকতে পারে, যে আমাদের আইবিএস সম্পর্কে সঠিক ধারণা না থাকা, যে আইবিএসটা কি, আইবিএস আসলে এটা জটিল কোনো কিছু না, আইবিএস আসলে আমাদের লাইফে বা অন্যান্য যে ব্যক্তির প্রত্যেকটা ব্যক্তির কাছে কিন্তু সাধারণত থাকে, তাহলে এই আইবিএসটা জটিল কোনো কিছু না, কিন্তু আমরা আমাদের পরিবেশ থেকে আমরা জটিল কিন্তু আমরা ধারণ করে নিয়েছি, আমাদের জায়গা থেকে আমরা অনেক মানে এটাকে ডিপলি নিচ্ছি, এটার কারণে কিন্তু আমরা সাফার হচ্ছি। তো যদি আমরা বুঝি যে আইবিএস এটা ইরিটেবল বাউল সিনড্রোম, এটা বিরক্তিকর পেটের কিছু লক্ষণ সমষ্টিকে আইবিএস বলা হয়, এতে আপনি মারা যাবেন না, এতে আপনি চাকরি যাবে না, এতে আপনার কোনো সমস্যা হবে না, এতে আপনার ক্যান্সার হবে না, এতে আপনার জটিলতা তৈরি হবে না, কিন্তু আপনাকে খাবার দাবার লাইফস্টাইলটা একটু মেনটেন করে যদি আপনি চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে আইবিএস এর যে প্রবলেম, এটা কিন্তু আপনার শরীর থেকে কিন্তু বিদায় হয়ে চলে যাবে। তাহলে এই ধারণাটুকু কিন্তু আমাদের নাই, আমাদের ধারণা এটাই আছে, আমাদের সমাজে এটাই প্রচলন আছে যে আইবিএস ভালো হয় না, আইবিএস আসলে ডায়াবেটিসের মতো রোগ, আইবিএস হচ্ছে উচ্চ রক্তচাপের মতো রোগ, এটা আসলে ভালো হয় না। এই যে বদ্ধমূল ধারণা, এই যে ভুল ধারণা, এই ভুল ধারণাটা থাকার কারণে আমরা এখান থেকে বের হতে পারি না। অথচ আইবিএস এটা সাধারণ জেনারেল একটা কিছু লক্ষণের সমষ্টিকে আইবিএস বলা হয়, পেটে কিছু লক্ষণ সমষ্টি প্রকাশ পাবে। তো এটা সমষ্টির মধ্যে আইবিএস বলা হয়, কারো কোষ্ঠকাঠিন্য হবে, কারো পাতলা নরম হবে, কারো অনুযায়ী, কিন্তু এটা আপনার অনুযায়ী, কিন্তু এটা আপনার সাময়িক একটা বিষয়, দীর্ঘস্থায়ী কিন্তু বিষয় না। কিন্তু এই আইবিএস এই বদহজমকে আমরা একসময় কিন্তু গুলিয়ে ফেলি, এটা একটা বিষয়, এবং এটা আমাদের সঠিক ধারণা না থাকার কারণে উপযুক্ত যে চিকিৎসা ব্যবস্থা, এটা কিন্তু আমরা করতে পারি না। অর্থাৎ আমরা যত্রতন্ত্র ভাবে এই আইবিএস সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা যে যা বলে ওইভাবে কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কিন্তু ট্রিটমেন্টটা গ্রহণ করি। এটা কিন্তু আমাদের ধীরে ধীরে আমাদের শরীরকে আরো অসুস্থ করে ফেলে, আমাদের বিভিন্ন রকম যে আমাদের অর্গানগুলো আছে এগুলো কিন্তু আরো সমস্যা কিন্তু আরো পড়ে, এবং অনেকে বলে যে দীর্ঘদিন চলতে থাকলে মারাত্মক আকার ধারণ করে, এবং সচেতনতা বৃদ্ধি এটা সমাধানের কিন্তু একটা লক্ষ্য। অর্থাৎ আপনি যদি সচেতন হন, আপনি যদি সতর্ক থাকেন, আপনি যদি বুঝেন যে এটা জটিল কোনো কিছু না, এটা সাধারণ একটা বিষয়, এটা নিয়ে আসলে আপনার হেজিটেশনের কোনো কারণ নেই, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু ভালো হয়ে যাবেন। এই কারণে আপনাকে বুঝতে হবে যে আইবিএস এটা জটিল কোনো কিছু না, এটা আসলে সাধারণ একটা বিষয়, এটা আমার হয়েছে, ফ্যামিলির অন্য ব্যক্তিরও আছে, আপনি একটু জিজ্ঞেস করেন আপনার অন্য ফ্যামিলি যারা রয়েছে, আপনার বন্ধু বান্ধব রয়েছে, তাদের কিন্তু হজম সমস্যা
সমস্যা আছে তাদের কিন্তু আপনার কারো ওই খাওয়ার পরে অনেকে টয়লেট যাওয়া লাগে, অনেকে কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে এটা জেনারেল প্রবলেম। তাহলে এত মারাত্মক ভাবে আপনি নেওয়ার পিছনে কারণটা কি? এটা জটিল কোনো কিছু না। তাহলে এই ধারণাটা নিয়ে আপনি নিয়ে আসেন এবং এটা লাইফস্টাইলের মাধ্যম দিয়ে ভালো করা সম্ভব। তাহলে এই ধারণাটা যখন আপনার ভিতরে আসবে তখন দেখবেন যে আপনার সমস্যাগুলো অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে। এখন দেখেন যে আইবিএস সাধারণত আপনার 4টা ক্যাটাগরি হয়ে থাকে এবং এই ধরনটা আপনার কোন ক্যাটাগরি আছে এটা কিন্তু আপনার বুঝতে হবে। একটা হচ্ছে আইবিএস ডি, অর্থাৎ আইবিএস ডি মানে ডায়রিয়া, পাতলা, নরম, আমসা এ ধরনের মলের ধরনটা থাকবে এবং অন্য অন্য যে সিমটম গুলো আছে এগুলো কিন্তু থাকবে। যেমন আপনার ওজনটা কমে যাবে, শারীরিক দুর্বলতা দেখা দিবে, আপনার পেটে মুচড় দিয়ে টয়লেটে যেতে হতে পারে, খাওয়ার পরে বাথরুম যেতে হতে পারে, এরপর হচ্ছে আপনার মানে মাথা ঝিমঝিম করতে পারে, এরপর আপনার পেটে একটা অস্বস্তিকর বোধ তৈরি হতে পারে, খাওয়ার পরে একটু আপনার অজানা কিছু আপনার খারাপ লাগা তৈরি হতে পারে। এ ধরনের কিছু লক্ষণ আপনার ভিতরে কিন্তু তৈরি হবে এবং আসলে সদা সর্বদা আপনি মানে কেমন জানি একটা অস্বস্তিকর আপনার হজম সমস্যার জন্য কিন্তু ভুগবেন। তাহলে এই ক্যাটাগরির এটা মূলত আইবিএস ডি বলা হয়। আইবিএস ডি বলা হয়। আরেকটা হচ্ছে আইবিএস সি। এটা দেখেন যে কোষ্ঠকাঠিন্য আইবিএস, এটা সাধারণত আপনার মলত্যাগের কষ্টটা বেশি হয়, অর্থাৎ তারা অনেকে আসলে বাথরুমে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অনেকে আসলে 2-3 দিন বাথরুম হয় না, আবার হলেও অনেক আপনার কি বলবো যে আপনার পায়ুপথটা ছিঁড়ে অনেক সময় আপনার ব্লিডিং হয়ে বাথরুমটা হয় এবং এটা দীর্ঘদিন থেকে আপনার আপনার ওডিএস হয়ে যায়, আবার কোষ্ঠকাঠিন্য থেকে আপনার বিভিন্ন রকম পায়ুপথের সমস্যার জন্য তৈরি হয় এবং অনেক সময় এক সাইড ফুলে যায় এবং অনেক সময় এক সাইড দেবে যায়। হ্যাঁ, এখান থেকে আপনার বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনার তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আইবিএস সি, যেটা কোষ্ঠকাঠিন্য আইবিএস বা ওডিএস বা আপনার এই ধরনের বাধাগ্রস্ত মলত্যাগ এই ধরনের সমস্যা কিন্তু আপনার হয়ে থাকে। তাহলে এই ধরনের সমস্যা যদি আমাদের হয় তাহলে সমাধানটা কি নেবেন আমরা কিন্তু একটু পরে কিন্তু বলছি। এরপর হচ্ছে আইবিএস এম, মিশ্র আইবিএস, অর্থাৎ কখনো কষা কখনো নরম, অর্থাৎ আপনার টয়লেটের ধরনটা কষা নরম মিক্স থাকবে। আপনার সকালে হয়তো একটু কোষ্ঠকাঠিন্য হলো, বিকেলের দিকে আবার নরম হয়ে গেল, অথবা প্রথম 2-3 ইঞ্চি একটু কোষ্ঠকাঠিন্য হলো, পরের অংশটা একটা আপনার নরম হচ্ছে, অথবা 2-3 দিন আপনার ডায়রিয়া থাকছে, আবার 2-3 দিন আপনার নরম থাকছে। তাহলে এই ক্যাটাগরিকে মূলত আপনার আইবিএস এম বা মিশ্র আইবিএস, মিক্সড আইবিএস কিন্তু বলা হয়। আর একটা হচ্ছে আইবিএস ইউ, হ্যাঁ, যেটা সাধারণত আপনার এটা অনির্দিষ্ট ধরনের, এটার উপসর্গগুলো আসলে আইবিএস ডি এর সঙ্গে মিলে না, সি এর সঙ্গে মিলে না, এম এর সঙ্গে মিলে না, তার একটু ব্যতিক্রম ধর্মী কিন্তু তার কিন্তু উপসর্গগুলো বা লক্ষণগুলো থাকে। তাহলে এই 4টা ক্যাটাগরি আইবিএস এর ভিতরে আপনি আসলে কোন ক্যাটাগরি আইবিএস আপনি কমেন্টে জানাবেন। তাহলে এই বিষয়টা যদি আপনি কমেন্টে জানান এবং আপনি সুনির্দিষ্টভাবে বুঝতে পারেন যে আপনার আইবিএস ডি নাকি আইবিএস সি নাকি আইবিএস এম নাকি আইবিএস ইউ, কোন ক্যাটাগরি আপনার আইবিএস, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য সমাধানটা খুব দ্রুত কিন্তু আপনি বুঝবেন। অর্থাৎ আইবিএস ডি এর জন্য আলাদা গাইডলাইন আছে, আইবিএস সি এর জন্য আলাদা গাইডলাইন আছে, আইবিএস এম এর জন্য আলাদা গাইডলাইন রয়েছে। তাহলে এটা তিন ক্যাটাগরি এবং যখনই আপনার আইবিএস ইউটা হবে এবং উপসর্গগুলো আসলে মিলবে না তখন কিন্তু আপনার অন্যভাবে এই 3টার সমন্বয়ে একটা গাইডলাইন কিন্তু করা হয়। তাহলে আপনার কোন ক্যাটাগরি আইবিএস আপনি কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরাও কিন্তু বুঝবো বা আপনিও নিজেও বুঝবেন এবং নিজের কাছে আপনি পরিষ্কার হবেন যে আপনার এই ক্যাটাগরি আইবিএস। যখন আপনার আইবিএস ডি ক্যাটাগরি আইবিএস যদি আপনার হয়, পাতলা নরম আমসা যদি হয়, তাহলে অবশ্যই আপনাকে যে কাজগুলো করবেন, যেমন আপনার কলার তরকারি, এরপর ডুমুরের তরকারি, লাউ কদু এই তরকারিগুলো, যেমন কলা আপনি রাত্রে 1 গ্লাস পানিতে ভিজে রাখলেন, টুকরা টুকরা কেটে সকালে আপনি সেই পানিটা খেলেন, অথবা কলাটাকে আপনি টুকরা টুকরা কেটে রোদে শুকালেন, রোদে শুকিয়ে সেটা পাউডার বানিয়ে সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ 1 গ্লাস পানিতে কুসুম গরম পানির সাথে আপনি খেলেন। আপনি এভাবে আপনার ডুমুরটা একদিন রাত্রে ভিজে রেখে সেই পানিটা আপনি খেলেন। হ্যাঁ, এভাবেই কিন্তু আপনি যদি করেন এবং আপনার দুধ, আটা, মিষ্টি এগুলো অ্যাভয়েড করেন, হ্যাঁ, এবং আপনার বাইরের যে খাবারগুলো ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো খাবারগুলো অ্যাভয়েড করেন, সকালে অল্প একটু পান্তা ভাত খান বা একটু টক দই হালকা একটু খান, এভাবে যদি করেন তাহলে ধীরে ধীরে আপনার পেটের যে ঘাটতিগুলো আছে, পেটের যে সমস্যাগুলো আছে, বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা আছে, এটা 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এটা চলে যাবে ইনশাল্লাহ। যাতে
যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য প্রধান সমাধানটা হচ্ছে যে আপনি ফাইবার সমৃদ্ধ খাবারগুলো অল্প ধীরে আপনি কিন্তু অ্যাড করবেন। যেমন আপনার হালিম বীজ নেবেন 200 গ্রাম, ইসবগুল নেবেন হচ্ছে 100 গ্রাম, চিয়া সিড নেবেন হচ্ছে 100 গ্রাম। এলে একত্রিত করে 1 গ্লাস পানিতে 2 চামচ সকালে ভিজাবেন, 1 গ্লাস পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে আপনি সেই পানি সহ বীজটা কিন্তু খেয়ে নেবেন। খাওয়ার পরে একবার খাবেন, আর রাত্রে বা বিকেলের দিকে আপনি আবারও সেম ভাবে কিন্তু আপনি খাবেন, এভাবে 2বার খাবেন। এবং ত্রিফলা আমলকি হল থেকে বহেলা এটা গোটাটা নিয়ে 1 গ্লাস পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে বাসি বেটে পানিটা আপনি খাবেন, এবং ওই পানির ভিতরে ওই ত্রিফলার ভিতরে আবারও পানি অ্যাড করে দিয়ে আবার রাত্রে ঘুমানোর সময় কিন্তু আপনি খাবেন, এবং রাত্রে সেই পানিটা খেয়ে নিয়ে আবারও তার ভিতরে পানি দিয়ে আবার পরের দিন সকালে খাবেন। এভাবে 3 দুগুণা 6 বার খাওয়ার পরে আবার ত্রিফলাটা ফেলে দিয়ে আবার কিন্তু নতুন ভাবে ত্রিফলা অ্যাড করে এভাবে কিন্তু আপনি 22 দিন থেকে 1 মাস কন্টিনিউ করলে দেখবেন যে আপনার ভিতরে যত মল জমা ছিল, যত ধরনের টক্সিন জমা আছে, যত ধরনের জীবাণু জমা আছে, এটা কিন্তু দ্রুত কিন্তু রিমুভ হয়ে যাবে। এই কাজটা করবেন। অ্যালোভেরা যেটা জেল আছে এটা আপনি ভিতরে যে অংশটুকু আছে এটা আপনি 1 গ্লাস পানিতে নিয়ে সেটা শরবত আকারে কিন্তু আপনি খালি পেটে আপনি খাবেন। একটু কোষ্ঠকাঠিন্য বা কষা দূর করার জন্য ব্যায়াম, এই ধরনের আপনি শব্দ যদি আপনি লেখেন ইউটিউবে তাহলে কিছু ব্যায়াম পাবেন, এই ব্যায়ামগুলো আপনি করবেন। এবং দুধ, আটা, মিষ্টি অর্থাৎ গম থেকে তৈরি যেগুলো খাবারগুলো আছে, দুধ থেকে তৈরি যে খাবারগুলো আছে এগুলো অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড যেগুলো আপনার অত্যাধিক ভাজা করা এগুলো অ্যাভয়েড করবেন। এগুলো করলে দেখবেন যে আপনার সমস্যাগুলো এগুলো কিন্তু নিরসন হবে ইনশাল্লাহ। এবং যাদের আইবিএস এম রয়েছে, কখনো কষা কখনো নরম, তারা হচ্ছে আপনার যখন কোষ্ঠকাঠিন্য থাকবে কোষ্ঠকাঠিন্য নিয়মগুলো ফলো করবেন। যখন আপনার আইবিএস ডি থাকবে, পাতলা নরম থাকবে, তখন আইবিএস ডি এর নিয়মগুলো ফলো করবেন। এভাবে যদি করেন তাহলে দেখবেন যে আপনার আইবিএস জনিত যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতি অবলম্বনে কিন্তু সমাধান হয়ে যাবে। এই কারণে এটা জটিল কোনো কিছু না, একদম সাধারণ একটা বিষয়। এটা অন্য অন্য মানুষেরও হয়, আপনারা কিন্তু হয়েছে। এই কারণে এটা নিয়ে যে আপনাকে হেজিটেশন করতে হবে, এটার জন্য আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে হবে, এটার জন্য আপনাকে মানে হতাশ হয়ে যেতে হবে এমনটি না। একদম হতাশ মুক্ত জীবন আপনি করতে পারবেন আমাদের যে পরামর্শগুলো যদি আপনি মেনটেন করেন, এখন থেকে বিশ্বাস করে শুরু করতে পারেন। টুডে টুমরো আপনি যত চিকিৎসা করাইছেন, ইতিপূর্বে যত টাকা আপনি খরচ করেছেন, সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন যদি আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। এরপরে দেখেন যে আইবিএস হওয়ার পিছনে আরো বেশ কিছু কারণ থাকে। একটা হচ্ছে আপনার ঘুম না হওয়া। দেখেন যে ঘুম না হলে আমাদের বিভিন্ন রকম আমাদের সমস্যা তৈরি হয়, হজমের সমস্যা তৈরি হয়। অনেকে 2-3 ঘন্টা মাত্র ঘুমান, শুধুমাত্র টাকার পিছনে ছোটেন এবং শুধুমাত্র রাত জেগে কাজ করেন, রাত জেগে আপনার পরিশ্রম করেন। তাহলে এই যে আপনার যদি আপনার অনিয়ম তান্ত্রিক ভাবে আপনি ঘুম আপনার না হয়, অনিয়মিত আপনার অপর্যাপ্ত ঘুম হজম প্রক্রিয়া মারাত্মকভাবে কিন্তু নেতিবাচক কিন্তু প্রভাব ফেলে। এরপর হচ্ছে ঘুম কম হলে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সংকুচিত হয়ে যায়, এবং পর্যাপ্ত বিশ্রাম না নিলে স্ট্রেস হরমোন বাড়ে, যা আইবিএস এর উপসর্গগুলো তীব্র করে তোলে। তাহলে এই হজম সমস্যাকে দূর করার জন্য আমাদের এই যে ঘুম না হওয়া, এই আইবিএস হওয়ার পিছনে এটা কিন্তু একটা মূল কারণ। তাহলে আজকে অনেকে দেখেন যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমান বা আসলে ঘুম হয় না, দীর্ঘদিন যাবত ঘুম হয় না, স্ট্রেস, চিন্তা, বিভিন্ন রকম আপনার ঘুমালে এপাশ ওপাশ করতে করতে আপনি রাত 9টার দিকে আপনি ঘুমালেন, ঘুম এসে আপনার রাত 3টা বাজলো, আমরা মোবাইল টিপতে টিপতে আমরা ঘুমাচ্ছি, আমরা কাজের জন্য আমরা ঘুমাতে পারছি না, বিভিন্ন কারণেই কিন্তু আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। তাহলে এই ঘুমের প্রবলেমটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা দূর করতে হবে। আর এটার জন্য পেটের যে প্রবলেমটা আছে এটা আগে দূর করতে হবে, কারণ পেট যদি আপনার ভালো থাকে, পেট যদি ঠান্ডা থাকে, অটোমেটিক্যালি ঘুমটা আসবে। অনেকে আমরা উল্টো করি যে আমরা ঘুম সমস্যা ঘুমের ওষুধ খাই, কিন্তু আপনার পেটের যে সমস্যা এই পেটের প্রবলেমটা আগে দূর করার জন্য যা যা ব্যবস্থাপনা করা দরকার, যে পদ্ধতিগুলো আমরা বললাম, এই পদ্ধতিগুলো অবলম্বন যদি আপনি করেন, কিছু মেডিটেশন করেন, কিছু যোগা করেন, আপনি রাত্রে আপনি ঘুম হয় না, তাহলে আপনি দিনে অনেকে ঘুমান, দিনে আপনি ঘুমালেন না, দিনে পরিশ্রম করলেন। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন কাজের জন্য, রাতকে দিয়েছেন আপনার মানে রাতকে দিয়েছেন আপনার ঘুমের জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। তাহলে দিনকে আমরা কাজের জন্য ব্যবহার করি, রাতকে আমরা ঘুমের জন্য ব্যবহার করি, এবং দিনে আমরা একবারও বিছানায় আমরা যাব না। এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে রাতে অটোমেটিক্যালি আপনার কিন্তু ঘুম হবে, এবং আপনার মোবাইল দেখা এখান থেকে আপনি বিরত থাকবেন। ধীরে ধীরে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি ঘুম আসবে। তাহলে আইবিএস হওয়ার পিছনে এটাও একটা কারণ যে আপনার ঘুম না হওয়া। সেই কারণে আমরা ঘুমের যে বিষয়টা এটা অনেক অনেক কিন্তু আমরা গুরুত্ব দিব। এরপর হচ্ছে অনিয়মিত খাদ্য অভ্যাস। দেখেন যে আমরা খাওয়া দাওয়ার যে বিষয়টা, এটা আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এটা আমরা খেয়ে ফেলি। আমাদের যে খাবারগুলো সতেজ, সবুজ, যেগুলো আমাদের জীবন্ত খাবার, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু প্রায় 70% জীবন্ত খাবার দরকার।
আর 30% হয়তো আপনি মৃত খাবার খেতে পারেন। এটা আবার কেমন কথা, যেমন আপনার জীবন্ত খাবার বলতে কি, যেমন শাক সবজি ফলমূল যেগুলো আমরা জীবন্ত দেখছি, আর মরা খাবার কি, মৃত্যু খাবার কি, যেমন আপনি একটা সিঙ্গাড়া খেলেন, আপনার একটা সমোসা খেলেন, একটা ভাজা পোড়া খেলেন, ফাস্টফুড, এগুলো মৃত্যু খাবার। এই খাবারগুলোর ভিতরে আসলে কোন ধরনের আসলে উপকারী জিনিস কিন্তু আসলে আইবিএস এর যে প্রবলেম আছে তার ভিতরে কিন্তু কোনো কিছু থাকে না। এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে যে প্রসেস ফুড যেগুলো রয়েছে, ফাস্ট ফুড যেগুলো রয়েছে, এগুলো 100% কিন্তু আমাদের বর্জন করতে হবে, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো যদি আপনি দূরে থাকেন তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আপনার দূর করতে পারবেন। এরপরে যে নিয়মিত অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করা, এগুলো যদি আমরা করি, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে। এবং অনেক সময় আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি, হ্যাঁ, অনেক অনেক সময় এটা একটা কারণ হতে পারে। এরপরে হচ্ছে আপনার অন্তরে বিভিন্ন রকম যে আপনার বাধা সৃষ্টি হয় হজমের জন্য, এটা কিন্তু আপনার হতে পারে। তাহলে আমরা অনিয়মিত যে খাদ্য অভ্যাস, এই অনিয়মিত খাদ্য অভ্যাসের কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এই কারণে আমরা চেষ্টা করব যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে খাওয়া, যেমন আপনি সকাল 8টা দিয়ে খেলেন, আবার দুপুর আপনি 2টা দিয়ে খেলেন, এবং আবারও আপনি 8 ঘন্টা গ্যাপ দিয়ে বা 6 ঘন্টা গ্যাপ দিয়ে আপনি দেখেন যে রাত 8টার দিকে আবার খেলেন। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা গ্যাপ দিবেন, নির্দিষ্ট গ্যাপের ভিতরে শুধুমাত্র আপনি পানি খাবেন। যখন হজম প্রবলেম হবে তখন গ্যাপে অন্য খাবার না খাওয়া আপনার জন্য বেটার। যখন আপনার হজম প্রক্রিয়া ভালো হবে দেন আপনি ধীরে ধীরে অন্য অন্য খাবারগুলো অ্যাড করেন। কিন্তু এই যে একটা নির্দিষ্ট একটা সার্কেল আপনি মেনটেন করছেন, এই সার্কেলটা আপনি মেনটেন করেন। যেমন আমরা এখন এই রমজান মাসে আমরা 13 ঘন্টা না খেয়ে থাকছি, তাহলে আপনি কিছুদিন এই যে রমজানের পরেও কিন্তু এই সার্কেলটা আপনি মেনটেন করেন, ধীরে ধীরে আপনি এই সার্কেলটা আপনি ধীরে ধীরে কমান। তাহলে এভাবে কিন্তু আমরা যে অনিয়মিত আপনার খাদ্যাভ্যাস যেটা রয়েছে, আমরা কিন্তু একটা নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করলেও কিন্তু আমাদের কিন্তু এইটা কিন্তু চলে যাবে। এরপর দেখেন যে আইবিএস হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমরা দ্রুত খাওয়া বা না চিবানো। আমরা খাবারটা যে আপনার যখন আমরা খাই এটা কিন্তু রসালো করে আমাদের খেতে হবে, এবং দেখেন যে খাবারটা হজমটা আমাদের ঘ্রাণ নেওয়া থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ হজম প্রক্রিয়ার আপনি যখন ঘ্রাণ নিচ্ছেন, এই ঘ্রাণ নেওয়া থেকে শুরু হয়। অর্থাৎ আপনি ধরুন আপনার সামনে তেঁতুল আসলো, তেঁতুলের ঘ্রাণটা আসার পরে দেখবেন যে আপনার একটা জিভাতে পানি আসে। তাহলে এই জিভাতে যখন পানি আসে এটা কিন্তু হজম প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে আপনার। অর্থাৎ আপনি খাবারটা সামনে যখন আসে, অনেক নানা পদের খাবার আসে, একটা ঘ্রাণ আসে না আমাদের, ওই ঘ্রাণ থেকে আমরা কিন্তু সুঘ্রাণ যেটা পাই, এখান থেকে কিন্তু হজম প্রক্রিয়া শুরু হয়, এবং এখানে কিন্তু এক ধরনের রস নিঃসরিত হয়। এটা হজম প্রক্রিয়া কিন্তু আমাদের কিন্তু উন্নত করে। ঠিক তদ্রূপ আপনি মুখে যখন খাবারটা নেবেন এটা চিবিয়ে চিবিয়ে খাবেন, আপনি সময় নিয়ে খাবেন, রসালো করে খাবেন। যেহেতু আপনার পেটের হজম সমস্যাটা অনেক খারাপ আছে, সেক্ষেত্রে আপনি মুখে চিবিয়ে চিবিয়ে কিন্তু একদম নরম করে আপনি কিন্তু ধীরে ধীরে আপনার নিচের দিকে কিন্তু আপনি দিবেন। কিন্তু গোটা অবস্থায় যদি আপনি মুখে না চিবিয়ে আপনি গিলে ফেলেন, তাহলে হজম প্রক্রিয়া কিন্তু আপনার সমস্যা কিন্তু হতে পারে। তো এই কারণে আপনার এই কাজগুলো করবেন যাতে করে আপনার হজম সমস্যাগুলো ভালো থাকে। এটার জন্য চিবিয়ে খাওয়া, এবং এই যে আপনার খাবার ভালোভাবে চিবালে হলে আপনার হজমের একবার প্রথম ধাপ, এটি লালার সাথে এনজাইম মিশিয়ে পরিপাক তন্ত্রের কাজকে অত্যন্ত সহজ করে তোলে, যে পুষ্টি শোষণে সর্বাধিক সাহায্য করে, যেটা একটু আগে বললাম। তাহলে আপনাকে এই ধরনের এনজাইম কিন্তু আপনার নিঃসরণ করবে, এবং দ্রুত যদি আপনি খান তাহলে খাবারের সাথে বাতাস পেটে প্রবেশ করে, এবং খাবার সঠিকভাবে ঠিকভাবে নরম হয় না। এর ফলে অতিরিক্ত খাওয়া হয়ে যায়, যা অন্ত্রে চাপ বাড়ায় এবং পেট ফাঁপা বদহজম সৃষ্টি হয়। তাহলে এই যে অতিরিক্ত আপনি যদি দ্রুত খান এবং ভালোভাবে চিবিয়ে খান, তাহলে কি ধরনের আপনার উপকারী হতে পারে সেই বিষয়টা কিন্তু আপনার স্পষ্টভাবে কিন্তু আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন যে আমাদের আইবিএস হওয়ার পিছনে আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের ব্যায়াম না করা। আজকে দেখেন যে আমাদের ব্যায়াম এটা যে আসলে একটা মেডিসিনের মতো, মানে ব্যায়ামটাই যে আপনার জন্য মেডিসিন, এটা আমরা নিতে পারছি না। অর্থাৎ নিয়মিত আমরা ব্যায়াম যদি না করি তাহলে আইবিএস হওয়ার পিছনে এটা কিন্তু একটা মূল কারণ। এই কারণে আমরা নিয়মিত শরীর চর্চা বা হাঁটা, অন্ত্রের যে স্বাভাবিক যে মুভমেন্টটা আমাদের প্যারিস্টালটিক মুভমেন্ট বলে, এটা কিন্তু অনেক স্বাভাবিক করে, অনেক কিন্তু ভালো করে, অনেক কিন্তু আপনার অ্যাক্টিভ করে। এই কারণে আমরা এই বিষয়টি খেয়াল করব। এবং ব্যায়াম না করলে বা শুয়ে বসে থাকলে আমাদের কোষ্ঠকাঠিন্য ঝুঁকি বহুগুণে কিন্তু বেড়ে যায়। অনেকে আমরা খাই, বসে থাকি, শুয়ে থাকি, ব্যায়াম করি না, আমরা চলাফেরা করি না, মুভমেন্ট করি না। এটার কারণে কিন্তু আমরা নানাবিধ কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়। এই কারণে আমরা ব্যায়ামটা অবশ্যই করব। প্রতিদিন অন্তত 30 মিনিট নিয়মিত হাঁটা অন্ত্রের সুস্থের জন্য আমাদের কিন্তু অত্যন্ত উপকারী একটা বিষয়। এই কারণে আমরা ব্যায়াম, আমরা চলাফেরা, আমরা শ্বাসের ব্যায়াম, আমরা বিভিন্ন রকম যোগা, আমরা মেডিটেশন, এগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু করব। দেখেন যে আপনি
একটু হয়তো অভ্যাস আপনার নেই, একটু অভ্যাস করতে হবে। আপনাকে মেডিসিন খেতে আপনি নিয়মিত অভ্যস্ত, কিন্তু আপনি হাঁটা যে একটা মেডিসিন, আপনার এই যে না হাঁটার কারণে যে আপনার আইবিএসটা তৈরি হচ্ছে, না হাঁটার কারণে যে আপনার এই যে অন্ত্রে বিভিন্ন রকম হজম সমস্যা তৈরি হচ্ছে, এটাকে আপনি পাত্তাই দিচ্ছেন না, এটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, এটাকে আপনি অবহেলা করছেন, এটাকে আপনি বিভিন্ন রকম ভাবে তাচ্ছিল্য করছেন এবং মনে করছেন যে আপনার রোগ হয়েছে, মেডিসিন খাওয়ালে ভালো হবে। কিন্তু আপনাকে এই যে লাইফস্টাইল ডিজিজ, এই লাইফস্টাইল ডিজিজটা যদি ভালো করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ব্যায়ামটা নিয়মতান্ত্রিক ভাবে আপনাকে করতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে। দেখবেন যারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো মতো জীবনযাপন করছেন, তাদের লাইফস্টাইল গুলো দেখবেন যে তারা নিয়মিত কিন্তু ব্যায়াম করেন, অন্তত 1 ঘন্টা করে ব্যায়াম করেন। তাহলে আপনি 1 ঘন্টা পারছেন না, আধা ঘন্টা করেন। কারণ আজকে আমরা মোবাইল টিপাতে সময় দিই, টিভি দেখাতে সময় দিই, আমরা ফোনে কথা বলার সময় দিই, আমরা বিভিন্ন রকম আড্ডাতে সময় দিই, আমরা চা খাওয়াতে সময় দিই, আমরা বিভিন্ন রকম জায়গাতে আমরা সময় দিই, আমরা অযথা বিভিন্ন রকম সময় নষ্ট করি। তাহলে এটাই যদি প্রোডাক্টিভিটি আপনি মানে অ্যাক্টিভ ভাবে আপনি অন্তত 24 ঘন্টার ভিতরে একটু নিয়মতান্ত্রিক ভাবে ব্যায়াম করতে পারেন, ইয়োগা করতে পারেন, শ্বাসে ব্যায়াম করতে পারেন, এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো ধীরে ধীরে কিন্তু আপনার চলে যাবে ইনশাল্লাহ। এই কারণে আপনার ব্যায়াম আপনি যদি না করেন, তাহলে আইবিএস হওয়ার পিছনে এটা কিন্তু একটা মূল কারণ। এখন দেখেন আরেকটা আইবিএস হওয়ার পিছনে কারণ, সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ওষুধ গ্রহণ। এখন আমরা এই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আমরা হর হামেশাই কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি। আমরা কিন্তু এটা দেহের জন্য, আমাদের অন্ত্রের জন্য এটা কিন্তু অনেক ক্ষতিকর। এবং অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করার কারণে দেখেন যে আমাদের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সে মারা যাচ্ছে, সেই আপনার নষ্ট হচ্ছে, সেটা কমে যাচ্ছে, হজম প্রক্রিয়া অনেক ব্যাহত হচ্ছে। তাহলে এই সমস্যাগুলো কিন্তু আমাদের হচ্ছে। এবং অ্যান্টিবায়োটিক আমাদের অন্ত্রের যে উপকারী জীবাণুগুলো বা গাট ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট করছে। হ্যাঁ, এরপর হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া কমে গেলে তা দীর্ঘমেয়াদী আইবিএস বা অন্যান্য হজম সমস্যা কিন্তু আমাদের হয়। যেটা আমরা বারবার করে বলছি যে আপনার হজম সমস্যাটা উন্নত করার জন্য, ভালো করার জন্য আমাদের অবশ্যই যে অ্যান্টিবায়োটিক গুলো আমাদের দূরে থাকতে হবে। ন্যাচারাল যে আপনার অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলো খেতে হবে, যেমন হলুদ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। অর্থাৎ আপনার যদি পেটে যদি প্রবলেম হয় এবং আপনার কোনো জটিলতা হয়, তাহলে আপনি চেষ্টা করবেন ন্যাচারাল যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, হ্যাঁ, খাবারের যে বিষয়গুলো আছে এগুলো আপনি মেনটেন করার চেষ্টা করবেন। অপর দিকে যদি আপনি ডিরেক্টলি আপনি কেমিক্যাল অ্যান্টিবায়োটিক খেতে যান, তাহলে দেখবেন যে আপনার যে পেটে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যেগুলো হজম করার জন্য আপনাকে সহযোগিতা করছে, হজম করার জন্য অনেক ভূমিকা রাখছে, তারা কিন্তু আপনার নিঃশেষ হয়ে যাবে। এটার কারণে আমরা কিন্তু চেষ্টা করব যে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার অ্যান্টিবায়োটিক না খাওয়া। যদি মানে খেতেই হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে নির্দিষ্ট ডোজে কিন্তু আমরা এটা খাবো। এরপরে আইবিএস হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমাদের মানসিক চাপ বা উদ্বেগ। দেখেন যে মানসিক চাপ বা উদ্বেগ যদি আমাদের থাকে, তাহলে আমাদের বিভিন্ন রকম মানসিক চাপ থাকার কারণে আমাদের আইবিএস এর প্রবলেমটাকে বাড়ে এবং আমাদের যে হজম প্রক্রিয়াটা, অর্থাৎ আমাদের পেটের যে মোটালিটি, আমাদের যে ডায়রিয়া হওয়ার যে প্রবণতা, এবং আপনি চিন্তা যখন করছেন আপনার ডায়রিয়া হয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে বা বাথরুমে যাওয়া লাগছে, বাথরুমে বসে থাকতে হচ্ছে, এই যে আপনার মানসিক স্টেজ, এটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। এবং মানসিক যখন আপনি চাপ নিচ্ছেন, তখন আমাদের এবং গাট এবং হচ্ছে আমাদের ব্রেন, এর দুটো কিন্তু মানে একটা ইন্টার কানেকশন আছে। এবং এটা দেখেন যে আপনার পেট যদি আপনার ভালো থাকে, অর্থাৎ পেট যদি সিগন্যাল প্রায় 80% সিগন্যাল দেওয়া হচ্ছে আপনার পেট থেকে মাথায়। এখন পেট যদি আপনি ভালো থাকে এবং মানসিক চাপটা আপনি কমাতে পারেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কিন্তু মাথাটা কিন্তু ভালো থাকে। এবং মাথা যদি ভালো থাকে, দেখবেন যে আপনার মানসিক চাপ কমে গেছে, স্ট্রেস কমে গেছে, আপনার বিভিন্ন রকম সমস্যা কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। এই কারণে আমাদের মানসিক চাপ এটা কিন্তু নেওয়া যাবে না। এবং মানসিক চাপের কারণে দেখেন যে আমাদের অ্যাংজাইটি, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, যে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, আমাদের মুখ চোখ শুকিয়ে দেয় এবং আইবিএস এর যে প্রবণতা এটা কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে এই মানসিক চাপ বা উদ্বেগ এটা কিন্তু আসলে নেওয়া যাবে না। দেখেন যে আল্লাহ পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন, এক একজনের ক্ষেত্রে এক একজনের অপূর্ণতা রয়েছে। হয়তো আপনার আইবিএস এর প্রবলেম রয়েছে, অনেকে ক্যান্সার হয়েছে, আপনার আইবিএস হয়েছে, অনেকে একটা হাত নাই, পা নাই, খেতে পাচ্ছে না, কিন্তু আপনি তো অন্তত খেতে পাচ্ছেন। কিছু হয়তো খাবার আপনি খেতে পাচ্ছেন না, দুধ মিষ্টি আটা জাতীয় জিনিসগুলো খেলে সমস্যা হচ্ছে। কিন্তু অনেক মানুষ রয়েছে, তাদের কিন্তু অনেক জটিলতা রয়েছে, অনেক চাপ রয়েছে, অনেক উদ্বেগ রয়েছে। তার ঘর নাই, বাড়ি নেই, সেই একটা বাস্তবতা থাকে, আপনার পানির নিচে থাকে, হ্যাঁ, রোদ্রে বৃষ্টির ভেতরে থাকে। তাহলে আপনার নিচের দিকে একটু তাকিয়ে আপনার যে উদ্বেগ রয়েছে, আপনার যে চাপ রয়েছে, এটা কিন্তু আপনি কমিয়ে ফেলেন। তাহলে দেখবেন যে আপনার ব্রেইন বা আপনার অন্ত্র এটা কিন্তু অনেক কি বলবো যে শান্ত হবে, আপনি কিন্তু নিজেও কিন্তু আপনি ভালো হবেন ইনশাল্লাহ। এই কারণে ব্যায়াম এগুলো করলে এই সমস্যাগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে যায়। এবং কিছু খাবার রয়েছে
যেগুলো আপনার আইবিএস হওয়ার পিছনে দায়ী হতে পারে। যেমন আপনার দুগ্ধযুক্ত খাবার, এটা যদি আপনি দীর্ঘদিন খান, সেটা কেন আপনার আইবিএস হতে পারে। যদি আপনি গ্লুটেন যুক্ত আপনি দীর্ঘদিন যাবত খান, তাহলে কিন্তু আপনার আইবিএস এর প্রবলেম তৈরি হতে পারে। অতিরিক্ত চা কফি যদি খান, তাহলে আপনার এটার কারণে আপনার আইবিএস হতে পারে। অতিরিক্ত আপনার তেল মশলা যদি আপনি খান, সেটার কিন্তু আপনার আইবিএস হতে পারে। তাহলে এই যে আপনার বিভিন্ন রকম যে আপনার দুধে দেখেন ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, সমস্যা থাকে, বা এই যে দুধ বা দুধের তৈরি যে খাবারগুলো পেটে গ্যাস বা হজম কিন্তু আপনার তৈরি করে, তাহলে এই যে গ্লুটেন যুক্ত খাবার, এটা কিন্তু আমরা একটা একদিন লাইভই করেছি। তাহলে এই যে গ্লুটেন যুক্ত খাবার, গম জব বার্লি থেকে যে বিভিন্ন রকম খাদ্যগুলো প্রসেস হয়, এই খাবারগুলো বা অত্যাধিক যে ভাজা করা হয়, এগুলো গ্লুটেন যুক্ত খাবার। এই গ্লুটেন যুক্ত খাবার আমরা দীর্ঘদিন যাবত আমরা খাচ্ছি, এটার কারণে কিন্তু আমাদের আইবিএস এর প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে এই যে মশলা, গ্লুটেন, এই চা কফি এবং দুধ চা, এইগুলো খাওয়ার কারণে কিন্তু আমাদের আইবিএস এর প্রবলেম কিন্তু হয়। সে কারণে আমাদের বুঝতে হবে যে এই এতগুলো কারণ কিন্তু আইবিএস হওয়ার পিছনে কারণ। তাহলে এই কারণগুলো থেকে আমরা বিরত যদি থাকে, তাহলে দেখবেন যে আমাদের সমস্যাগুলো কিন্তু চলে যাবে। এরপরে আমাদের আইবিএস হওয়ার পিছনে আরো বেশ কিছু কারণ থাকে, যেমন আমাদের নেগেটিভ মানসিকতা এবং আপনার সামাজিক চাপ। অনেক সময় কি হয়, আপনি একটা অফিসে জব করছেন বা আপনি কোনো একটা নির্দিষ্ট একটা কাজ আছে আপনার, অনেক সময় মানসিক চাপ পড়ে, প্রেশার পড়ে। অথবা আপনি হয়তো একটা বিয়ে করেছেন, আপনার মানে আপনার ফ্যামিলি থেকে একটা চাপ রয়েছে, অথবা আপনার আপনার বিভিন্ন মানে দিক থেকে একটা চাপ রয়েছে, অথবা আপনি একটা ব্যবসা করছেন, আপনার বিভিন্ন রকম চাপের ভিতরে আছেন। এই যে সামাজিকতা, তাহলে এই যে বিভিন্ন রকম সামাজিকতার ভিতরে আপনি যদি চাপে থাকেন, তাহলে কিন্তু আপনার যে আইবিএস এর যে উপসর্গগুলো আছে, বা আইবিএস আপনার নাই কিন্তু এগুলো কিন্তু আপনার আইবিএস তৈরি আপনার কিন্তু করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনার এই ধরনের সামাজিকতা, যদি এই ধরনের চাপের ভিতরে আপনি থাকেন, মানসিক স্টেজের ভিতরে থাকেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ধীরে ধীরে আপনার বেরিয়ে আসতে হবে। আপনাকে বুঝতে হবে কোন জায়গাতে আপনার প্রবলেমটা হচ্ছে। তাহলে এই প্রবলেমগুলো যদি আপনি সমাধান করেন, নিজে একটু চিন্তা করেন, একটু নিজেকে সময় দেন, নিজের প্রতি টেক কেয়ার করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু চলে যাবে ইনশাল্লাহ। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার স্টেজ কিন্তু আপনার কমাতে হবে। এবং এই স্টেজগুলো আপনি যদি কমান, হ্যাঁ, তাহলে আপনার দেখবেন যে আইবিএস এর সমস্যাগুলো, এগুলো কিন্তু আপনার দূর করতে আপনি সক্ষম হবেন। এবং খাদ্যাভ্যাসের যে বিষয়টা, এটা কিন্তু অনেক গুরুত্ব দিতে হবে। খাদ্যই ফুড ইজ মেডিসিন, অর্থাৎ খাবারটাই আপনাকে মেডিসিন তৈরি করতে হবে। এমন ভাবে খাবেন যে খাবারগুলো আপনার মেডিসিন হিসেবে কিন্তু কাজ করবে। এবং এই আইবিএস মূলত দেখেন যে আপনার সাধারণত এটা একটু পেটে বিভিন্ন রকম সংবেদন তৈরি হয়, আপনার পেটে একটু মানে কারো কষা, কারো নরম, কখনো আপনার ডায়রিয়া, এই বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তাহলে এই সমস্যাগুলো আসলে আপনার অন্যদেরও তৈরি হয়, এটা আসলে আপনার এটা কিছু না মনে করা, হ্যাঁ, এটাকে আসলে পাত্তা না দেওয়া, এবং অন্যদের হয় এটা আপনি নিজেকে মনে করে নিতে পারেন। হ্যাঁ, এবং গাট ব্রেইন যেটা রয়েছে, অর্থাৎ পেটের যে একটা নির্দিষ্ট একটা খাবার রয়েছে, সেই খাবারগুলো আপনি দিবেন, প্রোবায়োটিক প্রিবায়োটিক যে খাবারগুলো, এগুলো দিবেন। তাহলে দেখবেন যে আপনার যে হজম সমস্যাটা রয়েছে, আইবিএস এর যে সমস্যাটা রয়েছে, এটা কিন্তু অনেকটাই আপনার ইনক্রিজ বা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এরপর দেখেন যে আপনার যে সমস্যাগুলো হয়েছে বা আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার ভিতরে আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, সেগুলো আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। হ্যাঁ, তাহলে ওই বিষয়গুলো কিন্তু আমরা আপনার সাথে উত্থাপন করবো ইনশাল্লাহ। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন, সাথে ছিলেন, আপনাদের মোস্ট ওয়েলকাম। যে আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো আপনি দেখছেন, যারা মানে পরবর্তী দেখবেন, তারা আপনি কমেন্ট সেকশন জানাবেন আপনার সমস্যাটা আসলে কি, কিভাবে আপনি সমাধান আপনি পান, বা আমাদের যারা এখান থেকে পরামর্শ নিয়ে উপকৃত হচ্ছেন, তারা কমেন্ট সেকশন আপনি জানাবেন। তাহলে অন্যরা কিন্তু সেখান থেকে অনুপ্রাণিত হবে, তারা কিন্তু উপকৃত হবে। এবং যারা আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করতে চান, আমাদের যে হটলাইন নাম্বারটা, এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন। এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনার কিন্তু যোগাযোগ করবে না। এবং এই নাম্বারগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ অনেক প্রতারক চক্র রয়েছে, যেগুলো আমাদের নাম ব্যবহার করে তারা কিন্তু আপনার বিভিন্নভাবে কিন্তু তারা প্রতারিত করে থাকে। সেক্ষেত্রে আপনি রিয়াল যে আমাদের মানে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আপনি যদি আপনার জায়গাতে আপনি রাখেন, একটু সচেতনতা অবলম্বন করেন, কারণ আমরা পেজে এবং 2টা পেজ এবং ইউটিউবে আমরা প্রত্যেকদিন কিন্তু লাইভ করছি শুক্রবারে। তাহলে আপনি এগুলো যদি দেখেন, তাহলে আপনার ভালো মতো ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করলেই দেখবেন যে আপনি মেডিসিন ছাড়াই কিন্তু আপনি জীবন ধারণ করতে পারবেন। তাহলে আজকে যে আলোচনাগুলো আমরা করলাম, এগুলো আইবিএস হওয়ার পিছনে মূল কারণ। তাহলে এই আইবিএস থেকে ভালো হওয়ার জন্য সমাধান করলাম, এবং কিভাবে কোন ক্যাটাগরি সমাধান নেবে সেটা আমরা আলোচনা করলাম। তাহলে এই বিষয়গুলো যদি আপনি একটু মেনটেন করে আপনি চলেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আবার নতুন একটা লাইফে দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।